আমরা আলোচনা করব অ্যাসিড বেজের তীব্রতা নিয়মকগুলো। তো আমরা অলরেডি আলোচনা করেছি যে অ্যাসিড বেজের যে তীব্রতা সেটা হচ্ছে অ্যাসিড বেজের আয়নীকরণ ধ্রুবক যথাক্রমে Ka এবং Kb দ্বারা নির্ধারিত হয়। তো আমরা এখন দেখব কি কি নিয়ম মানে কোন কোন নিয়ামকগুলো এই ভ্যালুগুলোকে প্রভাবিত করতে পারে। তো এখন দেখো যে প্রথম যে ফ্যাক্টরটা আমরা নিয়ে আসছি যে দ্রাবকের প্রকৃতি, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে গঠন, থার্ড ফ্যাক্টর হচ্ছে জারণ মান এবং ফোর্থ ফ্যাক্টর হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। তো এই চারটা ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডের জন্য, ঠিক আছে? আমি আবার বলছি যে চারটা ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডের জন্য, কিন্তু ক্ষারের জন্য কোন দুটো ফ্যাক্টর হবে? দ্রাবকের প্রকৃতি আর হচ্ছে গঠন। সো অর্থাৎ অম্লের তীব্রতাকে প্রভাবিত করতেছে চারটা ফ্যাক্টর আর ক্ষারের তীব্রতাকে প্রভাবিত করতেছে দুইটা ফ্যাক্টর। আচ্ছা, তো এখন দেখো প্রথমে আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এখন চিন্তা করে দেখো যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড এর সাথে আমরা ওয়াটার হচ্ছে এখানে সলভেন্ট বা দ্রাবক, আর অ্যাসিটিক অ্যাসিড এখানে হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে সলভেন্ট বা দ্রাবক। আচ্ছা, চিন্তা করে দেখো আমরা কি করেছি, অ্যাসিটিক অ্যাসিড তো এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। আচ্ছা, সেখানে আমরা যদি পানি থেকে সলভেন্টটা চেঞ্জ করে অ্যামোনিয়াতে চলে আসি, অর্থাৎ আমরা কি বলতে পারি যে পানি অপেক্ষা, কারণ পানি তো নিউট্রাল, পানি অপেক্ষা অ্যামোনিয়ার যে ক্ষারকতা বা ক্ষারকত্ব সেটা কি বেশি। সো অর্থাৎ আমরা যখন পানির এটার ক্ষারকত্বটাকে বাড়িয়ে দিলাম, মানে অ্যামোনিয়াকে চেঞ্জ করার ফলে ক্ষারকত্ব বেড়ে গেছে, তখন কি হয়েছে জানো? যে তখন যেটা হয়েছে যে অ্যাসিটিক অ্যাসিডের আয়নীকরণটা আরো ইজিয়ার হয়ে গেছে, কারণ এর সাথে আয়নীকরণটা যতটা ইজিয়ার হতো তার থেকে এর আয়নীকরণটা আরো বেশি ইজিয়ার হবে, কারণ আমার সলভেন্টের ক্ষারকত্ব কি বেড়ে গেছে। সো অম্লত্বের চিন্তা যদি করি তাহলে অম্ল আরো সহজে আয়নিত হতে চাইবে। সো এই জন্য আমার কি হবে, কে এর ভ্যালুটা কি ইনক্রিজ করবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি সলভেন্টের ক্ষারকত্ব বাড়াই তাহলে কি অ্যাসিডের অম্লত্ব কি বাড়বে, এটা কি স্বাভাবিক একটা ঘটনা। তো এখন চিন্তা করে দেখো, ঠিক রিভার যদি আমরা চিন্তা করি যে সালফারিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, এটার সলভেন্ট হচ্ছে ওয়াটার। এখন সলভেন্ট ওয়াটারকে আমি চেঞ্জ করে আমি দিলাম পারকোরিক অ্যাসিড। এখন এই পারকোরিক অ্যাসিডের অম্লত্ব পানি অপেক্ষা তো বেশি, সেটা সালফারিক অ্যাসিড অপেক্ষাও বেশি। তো তখন কি হচ্ছে দেখো, তার মানে কি সালফারিক অ্যাসিড অপেক্ষা যদি আমার সলভেন্টের অম্লত্ব বেড়ে যায় তাহলে কি হবে, সালফারিক অ্যাসিডের অম্লত্ব অত্যন্ত কমে আসবে এবং অ্যাকচুয়ালি তখন এটা বেস হিসেবে কাজ করে। তখন আমরা বলতে পারি কি কে এর মানটা সিগনিফিক্যান্টলি কি রিডিউস হয়ে যাবে। তাহলে সিম্পল একটা ফ্যাক্ট যে সলভেন্টের নেচার পরিবর্তন করে আমরা কি সাম্যাঙ্ক বা অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবকের বা তীব্রতাকে কি আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। সামারাইজ কিভাবে করতে পারি, যদি আমরা সলভেন্টের ক্ষারকত্ব বাড়াই তাহলে অম্লত্ব বাড়ে, যদি সলভেন্টের অম্লত্ব বাড়াই তাহলে কি অম্লত্ব কমবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো সেকেন্ড যেটা ফ্যাক্টর, যেটা ক্ষারের ক্ষেত্রে একই রকম রিলেশন আসবে। সো এখন চিন্তা করে দেখো গঠনের ব্যাপারটা চিন্তা করি। সো প্রথমে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করি গঠনের ক্ষেত্রে। তো আমরা জানি গঠন অনুসারে অ্যাসিড হচ্ছে দুই ধরনের, সেটা হচ্ছে হাইড্রো অ্যাসিড এবং অক্সো অ্যাসিড। হাইড্রো অ্যাসিড হচ্ছে এই উদাহরণগুলো আর অক্সো অ্যাসিড হচ্ছে এর পরের উদাহরণগুলো। আচ্ছা, তো লক্ষ্য করে দেখো যে হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে HF, HCl, HBr, HI অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড থেকে হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোজেন আয়োডাইড পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছি করেসপন্ডিংলি যদি আমরা যাই হাইড্রোফ্লোরিক অ্যাসিড থেকে হাইড্রো আয়োডিক অ্যাসিডের দিকে, তাহলে কি হচ্ছে আমার কি সাম্যাঙ্কের মান বা আয়নীকরণ ধ্রুবকের মান কি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অ্যাসিডের স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড স্ট্রেংথটা কমে আসতেছে। সো অলরেডি আমরা রাসায়নিক বন্ধন এবং মৌলসমূহের পর্যায়বৃত্তি ধর্ম চ্যাপ্টারে বলেছি হাইড্রোজেন বন্ধন সম্পর্কে, এবং যেখানে বলা আছে যে ফ্লোরিনের যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক মূল, এর সাথে পানির প্রোটনের হাইড্রোজেন বন্ডটা অনেক বেশি শক্তিশালী হবে। এজন্য এই অ্যাসিডটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রোটনটা সহজে রিলিজ করতে চাইবে না। কিন্তু আস্তে আস্তে আমি যখন ফ্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন এবং পর্যায়ক্রমে আয়োডিনে চলে গেলাম, তখন কি হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে আসতেছে। সো হাইড্রোজেন বন্ধনের যে প্রবণ সেটা কমে আসবে। সো অর্থাৎ খুব সহজে প্রোটনটা রিলিজ হবে। সো এই জন্য বলা হয় যে এই হাইড্রো অ্যাসিডগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড আর এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড, ঠিক আছে? সো হাইড্রো অ্যাসিডের ফ্যাক্টর আমরা বুঝতে পারলাম আশা করি। সো এখন চলে আসো আমরা যদি চলে আসি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়ে আসছি। সো প্রথমটা দেখো যে এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে আমরা পর্যায়ক্রমে ক্লোরিন রিপ্লেস করছি, পর্যায়ক্রমে এখানে ক্লোরিন প্রতিস্থাপিত করা হয়েছে। সো এখন দেখো ক্লোরিন রিপ্লেস হওয়ার ফলে এখন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু হাইড্রোজেন অপেক্ষা বেশি। সো ক্লোরিন কি করবে, আস্তে আস্তে সে ইলেকট্রন এখানে কি টানবে, সে একটা অধিক তড়িৎ ঋণাত্মক মূল। সো অর্থাৎ ক্লোরিন যদি এখানে পর্যায়ক্রমে সংখ্যা বাড়তে থাকে, সো এখানে ইলেকট্রন টানার যে প্রবণতা সেটা কি দ্রুত বাড়তে থাকবে। আসলে কি হবে দেখো, যে চিন্তা করে দেখো যে আমাদের এখানে আছে হচ্ছে অ্যাসিড, এই হচ্ছে আমাদের মিথাইল। তো এখন চিন্তা করে দেখো যত বেশি টান পড়বে এই হাইড্রোজেনকে, যত বেশি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করবে তত বেশি এখানে তড়িৎ ঋণাত্মক মূলক কি চলে আসবে। সো অর্থাৎ এই মূলকটা তখন
এই কার্বক্সিলিক মূলক থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, আর যত বেশি ইলেকট্রন টানবে এই কার্বনের মাথায় ইলেকট্রনের টান তত বেশি হবে, আর ইলেকট্রনের ঘাটতি যত বেশি হবে তখন অক্সিজেনের যে লোন পেশ তত বেশি দিতে প্রবণতা বৃদ্ধি পাবে এবং তত দ্রুত প্রোটনটাকে ঠিকই রিলিজ করে দেবে। সো অর্থাৎ আমরা বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, অর্থাৎ এই যে অক্সো অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এই গ্রুপের সাথে যদি আমরা কোন এমন একটা গ্রুপকে এখানে বসাই যারা ইলেকট্রনকে টানবে, অর্থাৎ তারা যদি কোনো ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হয়ে থাকে, অর্থাৎ অধিক পর্যন্ত কোনো গ্রুপ হয়ে থাকে, তাহলে কি এই প্রোটনটা তত দ্রুত এটা রিলিজ হবে, অর্থাৎ তখন এর অ্যাসিডিটি বা এর কে এর মান তত বেশি হবে। রিভার্সলি বলতে পারি, যদি এমন কোনো গ্রুপ বসাই যারা ইলেকট্রন ডোনেট করবে, তাহলে কি এই প্রবণতা তত বেশি কি হ্রাস পাবে। তো এক্স্যাক্টলি দেখো, আমরা পরের এক্সাম্পলটা চলে আসি। আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানলিক অ্যাসিড থেকে প্রোপানলিক অ্যাসিড, বিউটানিক অ্যাসিড থেকে যাই, আমরা পর্যায়ক্রমে দেখব যে কে এর মানটা সিগনিফিকেন্টলি হ্রাস করে। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এর সাথে যে গ্রুপটা আছে, এই গ্রুপের বৈশিষ্ট্য আসলে নির্ধারণ করবে এই অ্যাসিডের স্ট্রেংথ কিরকম হবে। যদি আমরা এখানে কোনো ডিঅ্যাক্টিভেটিং, কোনো নিষ্ক্রিয়কারী গ্রুপ বসাই দিই, তাহলে কি এই অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। আর যদি কোনো সক্রিয়কারী গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ, অর্থাৎ মিথাইল, ইথাইল, প্রোপাইল, বড় বড় দাতা গ্রুপ বসিয়ে দিই, তাহলে কি অ্যাসিডিটি কমে আসবে। ঠিক আছে, তাহলে সামারাইজ করতে পারি, নিষ্ক্রিয় গ্রুপ বসলে অম্লত্ব বাড়বে, আর সক্রিয়কারী গ্রুপ বসলে অম্লত্ব কি কমে আসবে। ঠিক আছে, আমরা আশা করি অ্যাসিডের যে অম্লত্বের যে তীব্রতার ফ্যাক্টর গঠন দ্বারা কিভাবে প্রভাবিত হয় আমরা এটা বুঝতে পারলাম। আমরা চলে আসি ক্ষারের ক্ষেত্রে। এবার ইন্টারেস্টিংলি দেখো, সেম মোটামুটি ক্ষারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দেখো, লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সিজিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত কি হচ্ছে, আমাদের এখানে কি এই ক্যাটায়নের যে রেডিয়াস সেটা কি বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং সিজিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত পর্যায় বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু পর্যায় বৃদ্ধি পাচ্ছে, নতুন শেল তৈরি হচ্ছে এবং তার মানে কি এর রেডিয়াস বা এর ব্যাসার্ধ কি বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে চিন্তা করে দেখো, এবং আমরা কি বলেছি কেবির মানটা বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষারকত্ব বৃদ্ধি পাইতেছে। তো চিন্তা করে দেখো যে এই হাইড্রোক্সাইড আয়নটা কিন্তু ছোট, তো এই ছোট আয়নের সাথে লিথিয়াম আয়নটাও কিন্তু ছোট। আমরা বলতে পারি যে এর বন্ড স্ট্রেংথটা অনেক বেশি থাকবে। তো আস্তে আস্তে যখন এর সাইজটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন তো আমার এখানে ফিক্সড আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটায়নের সাইজগুলো কি ডিফারেন্ট হচ্ছে। সো অর্থাৎ আস্তে আস্তে যখন ক্যাটায়নের সাইজটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন এই বড় আয়নটা এই ছোট হাইড্রোক্সাইড আয়নকে ধরে রাখতে পারতেছে না, তখন এদের মধ্যে আকর্ষণটাকে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এবং যত বেশি আকর্ষণ দুর্বল হবে তত দ্রুত হাইড্রোক্সাইডটাকে রিলিজ হয়ে যাবে। অর্থাৎ এইখানে লিথিয়াম আয়নের সাথে হাইড্রোক্সাইড আয়নের আকর্ষণ বল সবচেয়ে বেশি, এজন্য এটা হচ্ছে সবচেয়ে উইক বেস বা সবচেয়ে দুর্বল ক্ষার। আর এখানে আকর্ষণ সবচেয়ে কম, তাই এটা কি সবচেয়ে শক্তিশালী ক্ষার, এবং এটা ভেরি ভেরি স্ট্রং বেস হিসেবে পরিচিত। এটা উইক বেস আর এটা ভেরি ভেরি স্ট্রং বেস, এই জন্য এর মানটা বোঝা যায় কেবির মানটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে বলতে পারি যে মেটাল আয়নের সাইজ চেঞ্জ করে বা গঠন চেঞ্জ করে আমরা কি ক্ষারের এই মানটা বা তীব্রতাটাকে আমরা কি পরিবর্তন করতে পারি। সো এই গেল আমাদের এই 2 নম্বর পয়েন্ট। এখন 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট, এটা অলরেডি তোমরা আগেই এই এসএসসিতে পড়ে আসছো, আগের ক্লাসগুলোতে পড়ে আসছো, জাস্ট আমি দ্রুত বলে ফেলি যে অ্যাসিডের ক্ষেত্রে জারণ মান এবং কেন্দ্রীয় পরমাণুর আকারটা খুব ইম্পর্টেন্ট। এবং চিন্তা করে দেখো, যেখানে +1 থেকে +7, অর্থাৎ যত জারণ মান বৃদ্ধি পাচ্ছে আমার অ্যাসিডের স্ট্রেংথ তত বেশি হচ্ছে। এবং এর লজিকটা কি, এই লজিকটা হচ্ছে এরকম, এগেইন একই লজিক হবে, কারণ অ্যাসিডের তীব্রতা নির্ধারিত হবে কত দ্রুত প্রোটনটা রিলিজ হবে, কত তাড়াতাড়ি প্রোটনটা ছেড়ে দিবে। সো আমরা চিন্তা করে দেখো যে পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে, তো পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমার যে +7, সো অর্থাৎ +7 হতে এই কেন্দ্রীয় পরমাণুতে আমার জারণ মান সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে ঘাটতি সবচেয়ে বেশি। তো এই জন্য যেহেতু ঘাটতি সবচেয়ে বেশি, তাই আমার এই যে হাইড্রোক্সিড যে অক্সিজেন নিঃসঙ্গ জোড় যে ইলেকট্রন আছে সেটা তত বেশি ক্লোরিনের দিকে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। সো এই কারণে এই প্রোটনটা রিলিজটা দ্রুত হবে। সো চিন্তা করে দেখো, এটা যদি ভ্যালু +1 হতো, এটা অতটা দ্রুত আসতো না। যদি আস্তে আস্তে পর্যায়ক্রমে +1 থেকে বেড়ে +7 এর দিকে যায়, এই প্রোটনটা রিলিজ হওয়ার রেট বেড়ে যাবে, কারণ এই ইলেকট্রনটা তত মানে ইলেকট্রনটার এই কেন্দ্রীয় পরমাণুর দিকে সাপ্লাই করার প্রবণতা বেড়ে যাবে অক্সিজেনের। এই কারণে প্রোটনটা রিলিজ হবে এবং অ্যাসিডের স্ট্রেংথ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ফাইনালি আমরা চলে আসি কেন্দ্রীয় পরমাণুর আকারের দিকে চিন্তা করি। দেখো যে এদের কি হচ্ছে কাহিনীটা, এদের কাহিনীটা হবে যে এখানে জারণ মান হচ্ছে ফিক্সড, অর্থাৎ দেখো এখানে আয়োডিক অ্যাসিডের জারণ মান হচ্ছে +7 আর এখানে হচ্ছে কি +7, অর্থাৎ যদি জারণ মান ফিক্সড আছে দুইটারই +7, কিন্তু কোন অ্যাসিডের স্ট্রেংথ বেশি হবে, যার কি কেন্দ্রীয় পরমাণুর সাইজ স্মল বা ছোট। এখন কেন্দ্রীয় পরমাণুর সাইজ স্মল ছোট হলে কি হবে দেখো, যে চিন্তা করে দেখো আয়োডিন, ক্লোরিন, তো এখন এই দুটার মধ্যে আমাদের দুইটারই জারণ মান ফিক্সড। তো এখন আমরা দেখি যে কেন এই অ্যাসিডের অপেক্ষা এই অ্যাসিডের আমার স্ট্রেংথটা বেশি হচ্ছে। তো চিন্তা করে দেখো
এখানে এখানে কেন প্রোটন দ্রুত রিলিজ পাবে, কারণ এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এই আয়োডিন অপেক্ষা কি অনেক বেশি। তুমি চিন্তা করে দেখবা যে যত বেশি হবে তত বেশি কি এই অক্সিজেনের দিকে তোমার টানটা, এই অক্সিজেনের ইলেকট্রন দেওয়ার প্রবণতা এখানে বেড়ে যাবে এবং অক্সিজেন যত বেশি তাড়াতাড়ি ইলেকট্রন দিবে তত বেশি কি প্রোটনটা রিলিজ হয়ে আসতেছে। এবং এই লজিকের কারণে দেখো সবগুলো ক্ষেত্রে অর্থাৎ ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এখানে কি নাইট্রিক অ্যাসিডের সাইজ বা তড়িৎ ঋণাত্মকতার মান ফসফরাস অপেক্ষা বেশি। এবং দেখো যেহেতু সাইজটা স্মল, তড়িৎ ঋণাত্মক মানটাও ছোট, কারণ আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা কিন্তু উপর থেকে নিচে কমতে থাকে। অর্থাৎ পর্যায় সারণীর আমরা যদি গ্রুপের দিকে চিন্তা করি, গ্রুপের উপর থেকে নিচে এটা কমতে থাকে এবং আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই তখন সেটাকে বৃদ্ধি পায়। অর্থাৎ এই সাইজের সাথে আকারের সাথে তড়িৎ ঋণাত্মকতার একটা সম্পর্ক আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই অম্লত্বের তীব্রতাকে কন্ট্রোল করতেছে। অর্থাৎ আমার এর তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হচ্ছে তত বেশি এই লোন পেয়ারের কেন্দ্রীয় পরমাণুকে ইলেকট্রন দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং তত দ্রুত কি প্রোটনটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, আমরা সামারাইজ করতে পারি এভাবে। আমরা আসলে বুঝলাম যে অ্যাসিড এবং ক্ষারের তীব্রতার ফ্যাক্টরগুলো আছে, এর মধ্যে অ্যাসিডের ফ্যাক্টর হচ্ছে 4টা। দ্রাবকের প্রকৃতি, গঠন 2 ভাগে ভাগ হয়ে যাবে, হাইড্রো অ্যাসিডের গঠন এবং অক্সো অ্যাসিডের গঠন, জারণ মান, এবং জারণ মান ফিক্স থাকলে কেন্দ্রীয় পরমাণুর সাইজ বা তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে এটাকে প্রভাবিত করে। আর ক্ষারের ক্ষেত্রে 2টা ফ্যাক্টর, দ্রাবকের প্রকৃতি আর কি গঠন, যেখানে আমার ধাতব পরমাণু যেটা থাকবে বা আয়ন যেটা থাকবে তার আকার এখানে সিগনিফিকেন্টলি এই তীব্রতাকে ইফেক্ট করবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই তীব্রতার ফ্যাক্টরগুলো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।